উচ্চ মাধ্যমিকে এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থা এবং বিপণন চূড়ান্ত সাজেশন নিয়ে। মাত্র ২টা অধ্যায় পড়লেই হবে। ৪টা অধ্যায় ৫টা অধ্যায় রয়েছে, এতগুলো পড়ার দরকার নাই। আর কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো আসবে সেগুলো আমি বলে দিব। টপিক এবং সৃজনশীল বলে দিচ্ছি, এমসিকিউ বলে দিচ্ছি, কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং তোমাদের এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা কীভাবে কী পড়বা না পড়বা আমি সব আলোচনা করবো এবং সবার শেষে বলে দিব তুমি কোন 2টা অধ্যায় পড়তে পারো, যেখান থেকে তোমার প্রশ্নগুলো তুমি 2টা অধ্যায় পড়লে তোমার সব সৃজনশীল তুমি লিখতে পারবা। কেমন? তো চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, কেন করো নাই ভাইয়া? তোমাদের সব সাজেশন দেওয়া আছে, পরীক্ষার আগে ইনফরমেশনগুলোও পাবা, তো যুক্ত থাকো। কেমন হয়, তাই না? উত্তর দিতে হবে। এই টপিক আলোচনা করলে সৃজনশীল আসবে 11টা, 7টা অ্যান্সার করবে, নৈবেদিক আসবে 30টা, 30টা অ্যান্সার করবা, সৃজনশীলে 23 পাস, এমসিকিউতে 10 পাস, প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। এটা নিয়ে নয় আমরা পরে কথা বলবো। অধ্যায় পরিচিতি পর্ব যদি কথা বলি, প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, দ্বিতীয় অধ্যায় বিপণন কার্যাবলী, তৃতীয় অধ্যায় হচ্ছে বাজার বিভক্তিকরণ, বিপণন মিশ্রণ, পণ্য ও হচ্ছে তোমার এখানে মূল্য নির্ধারণ হচ্ছে পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় রয়েছে বিক্রয় প্রসার বিজ্ঞাপন। আমি এই অধ্যায়টা শুরু করার আগে তোমাকে একদম বলবো যে তুমি একজন স্টুডেন্ট না, তুমি নিজেকে চিন্তা করো একজন দোকানদার অথবা তুমি একজন ব্যবসার মালিক, ব্যবসায়ের মালিক। তোমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের নাম হচ্ছে তুলা। তুমি তুলা বিক্রি করবা অথবা তুমি কাপড়, ধরো না তুমি শার্ট বিক্রি করবা। তুমি নর্মালি এইভাবেই আসো, ক্যাজুয়ালি কথা বলি, শার্ট বিক্রি করবা। তো শার্ট বিক্রেতা তুমি এবং আমি। এক্ষেত্রে আমরা কীভাবে বিপণন পরিচিতি অধ্যায়টার সাথে পরিচয় হব সেটা আমি তোমাদেরকে বলি। এভাবে তুমি নিজেকে কিছুটা ভেবে দেন অধ্যায়টা শুরু করে, খুব ইজি হবে অধ্যায়টা। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই, বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। প্রথম অধ্যায় রয়েছে বিপণন পরিচিতি। এখানে আমাকে বিপণন অর্থাৎ বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় এবং হচ্ছে যে এই কার্যক্রমটা কি আমরা বলি, কিন্তু নর্মালি ক্রয় বিক্রয় করলেই তো হবে না, তাই না? যেমন আমরা ফার্স্ট পেপারে পড়েছি উৎপাদন করতে তো হবে, উৎপাদনের পরের কাজই হচ্ছে বিপণন এবং বিপণন থেকে আমাদের সব কিছু হবে। এবং এই জায়গায় বিপণনের প্রথম অধ্যায় বিপণনের বৈশিষ্ট্যগুলো দেখে যেতে হবে, বাজার বিক্রয় এবং বিপণন এই সম্পর্কটা দেখে যেতে হবে, বিপণনের গুরুত্ব প্রয়োজনীয় দেখে নিয়ে যেতে হবে। এই 3টা টপিকই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাকে তারা একটা কোশ্চেন করবে। ওকে, এই 3টা টপিক থেকে তারা একটা কোশ্চেন করবে। এবং এই বাজার বিক্রয় বিপণন এগুলো কাকে বলে, ব্যাখ্যা এগুলোই খ নম্বরে আসে, বৈশিষ্ট্যগুলো খ নম্বরে আসে, এগুলো দেখে যাবা, কোটেশনগুলো দেখে যাবা। 2 নম্বর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, বিপণন কার্যাবলী। এবার আসি কার্যাবলী নিয়ে কথা বলতে। বিপণন কার্যাবলীতে আমরা নর্মালি ক্রয় যেটাকে বুঝি যে আমরা একটা মাল কিনতে টাকা নিয়ে গেছি, ব্যাস। আসলে ক্রয়টা এভাবে না, তোমাকে ক্রয়টাকে বইয়ের ভাষায় সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? যেখানে ক্রেতা বিক্রেতার সমন্বয় করে একটা বাজারের মাধ্যমে যে ক্রয় করা হয়, ক্রয় দেখে যাবা। এখান থেকে 3টা প্রশ্ন আসবে, আগে বিষয়টা বুঝো। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মানে কিনলে হবে না, সেটা বিক্রি করতে হবে। আবার ক্রয় পরে সেটা কিন্তু পরিবহন করে আমাকে বিক্রয় করার জায়গায় আনতে হবে। আবার ক্রয় পরে কিন্তু আমাকে সেটা কিন্তু সরাসরি বিক্রি করতে পারি না, আমাকে কিন্তু গুদাম করতে হয়, যেমন আমাকে টি-শার্ট গুদাম করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি গুদামজাতকরণ করছি। প্রমিতকরণ করতে হবে, পর্যায়িতকরণ করতে হবে, আমাকে কিন্তু সেটা প্যাকেজিং করতে হবে, মোড়কীয়করণ করতে হবে। আবার সেটা মোড়কীয়করণ করলে হবে না, আমাকে বিক্রয়ের জন্য সেটাকে বিজ্ঞাপন দিতে হবে। এই যে বিজ্ঞাপন, বিপণনের কার্যবলী, পুরো ফর্মেটটা তোমাকে দেখে যেতে হবে। এখান থেকে তুমি 3টা কোশ্চেন পাবা। আমি এখানে ভুলও তোমাদেরকে বলতে চাই না যে তোমাকে এই অধ্যায়গুলো থেকে কোশ্চেন করবে, কেননা এখানে সব কিছু কানেক্টেড। ক্রয়ের সাথে বিজ্ঞাপনের কানেকশন আছে, ক্রয় করার সাথে বিক্রয়ের সম্পর্ক, কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে একজন কাস্টমার খুঁজে পাওয়া যায় বা সম্ভাব্য যে ক্রেতা তাকে খুঁজে বের করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে। এখন আমরা বিজ্ঞাপন বলতে কী বুঝি, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, তাই না? কিন্তু বইয়ের ভাষা আলাদা, নৈবেত্তিকভাবে উপস্থাপন করা কি বিজ্ঞাপন বলে, এরকম বেশ কিছু বিষয় রয়েছে, পড়ে যাবে। এখানে তোমার টোটালটাই পড়ে যেতে হবে এবং এই টোটালটা থেকে তুমি 3টা প্রশ্ন পাবা। বিপণন কার্যাবলীর গুরুত্বটাও দেখে যাবে। একটা অধ্যায় থেকে তুমি 3টা প্রশ্ন পাচ্ছ, 5 মার্ক এই অধ্যায় থেকেও হয়ে যাবে। এরপর রয়েছে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। দেখো এখানে বাজার বিভক্তিকরণ বিষয়টা বোঝো, তুমি একজন মানে হচ্ছে যে যদি বলি তুমি একজন হচ্ছে যে টি-শার্ট বিক্রেতা। এখন তোমার কাছ থেকে যে কিনা কাস্টমার যদি কিনে সরাসরি, যে কিনা একজন এক পিস করে কিনবে, তাকে বলা হয় ভোক্তা বাজার।
ঠিক আছে, যেখানে সিঙ্গেল আমি সরাসরি ভোক্তা নিকট বিক্রি করছি, সেটা হচ্ছে ভোক্তা বাজার। কিন্তু তুমি যদি সেই টি শার্টটা একটা কোম্পানির কাছে বিক্রি করো বা একটা দোকানদারের কাছে বিক্রি করো যে কিনা অনেক পিস একসাথে নিবে, তো এটা কিন্তু হচ্ছে শিল্প বাজার। অর্থাৎ শিল্প বাজারটা একটা আলাদা ধরন। শিল্প বাজার আরও অনেক ডেফিনেশন আছে, যেমন ধরুন শিল্প বাজারে প্রোডাক্টের দাম অনেক বেশি হয়ে থাকে, শিল্প বাজারে অনেক বেশি ক্রয় হয়, শিল্প বাজারে অনেক সময় কাঁচামাল ক্রয় বিক্রয় হয়। ধরুন না তুমি মানে টি শার্ট বিক্রি না করে তুমি সরাসরি সুতা বা কাপড় বিক্রি করলা, তো এই যে বাজারের শ্রেণী বিভাগটা ভালো করে দেখে যাবা। এই শ্রেণী বিভাগ থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, বাজার শ্রেণী বিভাগ থেকে বাজার বিভক্তিকরণ নিয়ে তোমরা একটা প্রশ্ন পাবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই অধ্যায়টা। বাজার বিভক্তিকরণের ভিত্তি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো টপিক থেকে তোমাদেরকে কোশ্চেন তারা করবে। আমি আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি। আমি আবারও একবার বলি, তোমরা জাস্ট এই টপিক থেকে তোমরা একটা কোশ্চেন পাবা বাজার শ্রেণী বিভাগ, শিল্প বাজার, ভোক্তা বাজার নিয়ে, এবং বাজার বিভক্তিকরণ প্রসঙ্গে তোমরা একটা প্রশ্ন পাবা। এখানে বাজার বিপণন মিশ্রণের ধারণা উপাদান এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, বাট এগুলো দেখে যাবে। বাট বাজার বিভক্তিকরণ এই টপিকটা ইম্পর্টেন্ট এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত দেখে যাবে, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, দুইটা কোশ্চেন এখান থেকে তুমি পাবা, এবং খুবই ইজি অধ্যায়, খুবই সুন্দর করে লিখতে পারবা। বাট বিবেচ্য বিষয় ভিত্তি এগুলো দেখে যাবা। এরপর রয়েছে পণ্যের মূল্য নির্ধারণ। এখন দেখো, তুমি যখন একটা প্রোডাক্ট কিনো বিক্রি করার জন্য, এখানে পণ্যের মূল্য নির্ধারণটা তোমরা মনে করো কি যে আমি 100 টাকা একটা প্রোডাক্ট কিনতেছি, আমি 200 টাকা বিক্রি করবো, 100 টাকা লাভ করব, এভাবে এটা ভাবো। কিন্তু না, তোমার প্রতিযোগিতা থাকবে, বাজারে অনেক ধরনের পণ্য থাকবে, সেগুলো যাচাই বাছাই করে সঠিক মূল্য নির্ধারণ করা অনেক ইম্পর্টেন্ট। এই মূল্য নির্ধারণ নিয়ে মূলত কথা বলে, যেখানে পণ্যের শ্রেণী বিভাগ, ভোগ্যপণ্য, শিল্পপণ্য। ভোগ্যপণ্য বলতে আমরা কি বুঝি বলো তো? যে পণ্য আমরা খুচরা দোকান থেকে কিনতে পারি এবং সরাসরি ভোক্তা যেটা গ্রহণ করে। আর শিল্পপণ্য যেটা হচ্ছে গিয়ে যে উৎপাদনের উদ্দেশ্যে বিক্রি করা হয়। আমি যদি উদাহরণস্বরূপ বলি, ভোগ্যপণ্য হচ্ছে ধরে নাও যে চাল, কি ভোগ্যপণ্য হচ্ছে চাল, আর শিল্পপণ্য হচ্ছে ধান। ধান কিন্তু সরাসরি কেউ ভোক্তা খায় না, ধান চলে যায় উৎপাদনের জন্য, যেখানে উৎপাদন করে সেটাকে চালে রূপান্তর করা হয়। সেক্ষেত্রে এই একটা ডেফিনেশন দিয়ে বুঝতে পারছো ভোগ্যপণ্য কী আর শিল্পপণ্য কী। সেক্ষেত্রে ভোগ্যপণ্য, শিল্পপণ্য এটা ভালো করে দেখে যাবে। তার সাথে এখানে পণ্যের যে ভোগ্যপণ্যের বিবেচ্য বিষয় এবং শিল্পপণ্যের বিবেচ্য বিষয়টা দেখে যাবে। এই দুটো ডেফিনেশন নিয়ে তোমরা পাবা, এবং পণ্যের জীবনচক্র নিয়ে একটা প্রশ্ন পাবা। পণ্যের জীবনচক্র এবং তার মূল্য নির্ধারণ কৌশল নিয়ে প্রশ্ন পাবা। আর একটা সরি টু সে আমি বলি, এখান থেকে 2টা কোশ্চেন আসবে না, এখান থেকে 3টা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এই একটা অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসতে পারে। আমি এটা জিনিসটা খেয়াল করি না, আবারও বলছি, পণ্যের শ্রেণী বিভাগ থেকে তোমাকে এখানে ভোগ্যপণ্য, শিল্পপণ্য, ভোগ্যপণ্যের বিবেচ্য বিষয়, শিল্পপণ্যের বিবেচ্য বিষয়, এইটা দ্বারা নিয়ে একটা কোশ্চেন করবে। আর পণ্যের জীবনচক্র বোঝো, একটা পণ্য যখন সূচনা স্তরে থাকে এবং সূচনা স্তর থেকে পণ্য একদম তোমার হচ্ছে যে পতন স্তর পর্যন্ত, কখনো পণ্যটা অনেক বেশি বিক্রি হয়, কখনো কম বিক্রি হয়। যেটা একটা জীবনচক্রের মাধ্যমে, যেটা মানুষের জীবনে যেমন জন্ম আছে, মৃত্যু আছে, প্রত্যেকটা প্রোডাক্টেরই জন্ম আছে এবং মৃত্যু আছে। সেই পণ্যের জীবনচক্রটা ভালো করে দেখে যাবে। এমসিকিউ এখান থেকে 100% পাবা, এমনকি তোমাদের নিয়ে একটা কোশ্চেন করতে পারবে এবং মূল্য নির্ধারণ নিয়ে তোমাদের একটা কোশ্চেন করবে। সুতরাং এখান থেকে তোমাদেরকে 3টা কোশ্চেন করবে। পণ্যর জীবনচক্র নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা, এখানে পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা, এবং এখানে মূল্য নির্ধারণ পদ্ধতি, ডিসকাউন্ট এবং রিবেট এগুলো নিয়েও কথা বলেছে, এগুলো নিয়ে কোশ্চেন পাবা। ওভারঅল এই অধ্যায় থেকে তুমি 3টা কোশ্চেন পাবা, ঠিক আছে? এই একটা অধ্যায় থেকে 3টা কোশ্চেন পাবা। আর এরপর হলো তোমার বিক্রয়, প্রসার ও বিজ্ঞাপন। একটা নর্মাল এবং সহজ অধ্যায়, তবে তোমরা যেটা ভাবতেছো এত সহজ না, যে তুমি বিজ্ঞাপন আর কি মনে হয় তো একই রকম একটা ব্যাপার, টিভিতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়, বাস্তবিকতায় বিজ্ঞাপন তাই, তবে সেটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে তোমাকে লিখতে হবে। বিজ্ঞাপনের কার্যাবলী, বিজ্ঞাপনের মাধ্যমের প্রকারভেদ বিষয়গুলো এরকমের যে তুমি কোন মাধ্যমে বিজ্ঞাপন দাও। আমরা ধরো বর্তমানে যদি বলি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেটের বিভিন্ন জায়গা, টেলিভিশন, তারপর হচ্ছে পত্রিকা, তারপর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গণসংযোগ করি, এরকম বিভিন্ন মাধ্যম রয়েছে যেখানে আমরা বিজ্ঞাপন দিই। সেখানে এইগুলো একটু তোমরা দেখে যাবা, বিজ্ঞাপনটা পুরোটা দেখে যাবা। আর তার সাথে এখানে বিক্রয় প্রসার দেখে যাবা। বিজ্ঞাপন, বিক্রয় প্রসার এগুলো হচ্ছে বাজারজাতকরণের মূল যে প্রমোশনাল বিষয়গুলো। বিক্রয় প্রসার কী, বিক্রয় প্রসার গুরুত্ব, বিক্রয় প্রসার কেন হয়, এই টপিকটা ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে বিজ্ঞাপন এবং প্রচারের মধ্যে পার্থক্য দেখে যাবা। বিজ্ঞাপন আমরা খরচ করে দিই, আর প্রচার আমরা কখনো খরচ করি না। প্রচার আমরা বিনামূল্যে করি, গণসংযোগ বিনামূল্যে করি। এখানে বিজ্ঞাপন এবং প্রচারটা কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা খ নম্বরে আসতে পারে। এখান থেকে তোমরা 2টা প্রশ্ন পাবা। সো টোটাল তোমাদের এই হচ্ছে সিকিউ এর ফরম্যাট। কেমন? এবারে যদি আমরা কথা বলি যে তোমাদের প্রশ্ন কয়টা অধ্যায় থেকে কেমন আসতে পারে, সিম্পলভাবে তোমার বিপণন পরিচিতি অধ্যায় নিয়ে থেকে আমরা বলেছি একটা আসবে, আর বিপণন কার্যাবলী থেকে আসবে তোমাদের 3টা, বাজার বিভক্তিকরণ থেকে আসবে 2টা। তো এখানে 1 এবং 3, 4 আর 2 কত হয়? 6 হয়, এবং এখানে হয় 3,
6 আর 3 কত 9 এবং 9 এবং 2 কত হয় 11, 11টা প্রশ্ন আসবে তোমার ঠিক এই ফরম্যাটে। এবার যদি বলো ভাই কোন অধ্যায়গুলো করবো, নর্মালি বিপণন কার্যবলী এবং পণ্যের মূল্য নির্ধারণটা বলবো, এই 3টা পড়ো। এই 3টা অধ্যায় পড়লে তোমার ইজিলি 6টা প্রশ্ন কমন পড়বে। তারপর তুমি যে কোনো 2টা অধ্যায় পড়তে, একটা অধ্যায় পড়তে পারো, বাজার বিভক্তিকরণ মিশ্রণ পড়তে পারো, বিক্রয় প্রসার পড়তে পারো। আমি বলবো বিক্রয় প্রসারটা পড়ো, কারণ বিজ্ঞাপন তোমরা সারাদিন দেখো তো তোমাদের জন্য ইজি হবে। বাজার বিভক্তিকরণ এটা অনেক সুন্দর একটা অধ্যায়, অনেক সুন্দর করে লিখতে পারবা, বাট অ্যাডভান্স যখন তোমরা অনার্স মাস্টার্স করবে তখন এই বাজার বিভক্তিকরণ ভালোভাবে পড়বা, একটা অধ্যায় বই পাবে এই বাজার বিভক্তিকরণ নিয়ে। বাট নর্মালি এই অধ্যায়গুলো পড়ে গেলেও এনাফ। আর যদি আমরা কথা বলি এবার তোমাদের এমসিকিউ নিয়ে, এমসিকিউ যদি কথা বলি, এই যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে তোমাদেরকে 4টা 5টা 6টা 7টা করে এমসিকিউ তোমাদেরকে এই অধ্যায়গুলো থেকে দিবে, ঠিক আছে? 7টা করে এমসিকিউ তোমরা পাবা, বাকি প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে এমসিকিউ পাবা, 5টা করে এমসিকিউ পাবা। এবং তোমাদেরকে বলা যায় যে হ্যাঁ এভাবেই এমসিকিউ তারা ফরম্যাট করবে। নর্মালি তুমি যদি শুধুমাত্র যদি বলি যে পাস করতে চাও, তাহলে তুমি এমসিকিউ এই 2টা অধ্যায় পড়ে গেলে এনাফ। বাট নর্মাল তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে। 2023 এবং 22-এর প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 সালের প্রশ্ন ইম্পর্টেন্ট। অধ্যায় গাইড সাপ্লিমেন্ট যে কোনো জায়গা থেকে পড়ো না কেন 300 এমসিকিউ পড়ে যাবা, কারণ 300 এমসিকিউ তোমাকে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি পড়তে পারো তাহলে অনেক ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। তো দেখা যায় সৃজনশীল প্রশ্ন তোমরা যখন আগে সৃজনশীল পড়বা, তারপর এমসিকিউ পড়বা, আগে সৃজনশীল পড়বা তারপর এমসিকিউ পড়বা, এতে করে তোমার পড়াটা আরও বেশি মুখস্থ হবে বা বুঝতে সুবিধা হবে। মডেল টেস্ট পেপার এক্সাম দিবে, যেটা আমি প্রত্যেকবারই বলে থাকি। আর যখন তোমাদের পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা দিব, সেগুলোর জন্য এটা অপেক্ষা করো। আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট অন্যান্য বিষয় সাজেশন পাবা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।